মন্দা মোকাবেলায় সরকারি খরচে সংযমের পরামর্শ অর্থমন্ত্রীর, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তার সিদ্ধান্ত। সংসদ নির্বাচনে অতিরিক্ত খরচ করা এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, প্রমাণিত হলে আসন শূন্য। আসসালামু আলাইকুম, আশরাফুল আলম স্বাগত জানাচ্ছি এটিভির সন্ধ্যার খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন। এছাড়া আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট। এবার চলুন পুরো খবরে। বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অপকর্মের দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। তাদের সব কাজের বৈধতা দেবার আগাম ঘোষণা দিয়ে এই সরকারকে যা খুশি করার লাইসেন্স দিয়েছিল আওয়ামী লীগ। সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধী দলীয় নেত্রী আজ সংসদে এসব কথা বলেন। বদরুদ্দোজা বাবুর রিপোর্ট। প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন বিগত রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনের ভাষণের জন্য তাকে ধন্যবাদ দেবেন না তা ব্যাখ্যা করেন। প্রসঙ্গক্রমে বলেন, ১/১১ সম্পর্কেও সংবিধান রক্ষা না করার জন্য তিনি দায়ী করেন সাবেক রাষ্ট্রপতিকে। সেই সাথে বিরোধী দলীয় নেত্রী সমালোচনা করেন তত্ত্বাবধায়ক সরকার শাসনের। ডক্টর ফখরুদ্দিন এবং ডক্টর ইয়াজউদ্দিনের এই যে ১২২টি অধ্যাদেশ, এই অবৈধ অধ্যাদেশ যেন পাশ করা না হয় সংসদে, সেটিও আমি অনুরোধ করব। একটি রাজনৈতিক দল তারা বলেছিলেন যে ওই সরকারের সকল কাজের বৈধতা তারা দেবেন। ওই ঘোষণা দিয়ে সেদিনকার অসাংবিধানিক সরকারকে যা খুশি তা করার ওপেন লাইসেন্স সেদিন দেয়া হয়েছিল। তাই ওই সরকারের সকল অপকর্মের দায় বর্তমান ক্ষমতাসীন দল এড়াতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের সব কাজের বৈধতা দেবার আগাম ঘোষণা দেওয়া ভুল ছিল তা স্বীকার করে নিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। সেনাবাহিনীকে কোনোভাবে বিতর্কিত না করারও অনুরোধ ছিল তার ভাষণে। দেশে জরুরি অবস্থা জারি, সংবিধান ভঙ্গ করে নির্বাচন স্থগিত এবং একটি অনিয়মতান্ত্রিক সরকার স্থাপনের পেছনে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা বারবার বলা হয়ে থাকে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা সত্য নয়। সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি বলবো, বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠান হিসাবে এসব অপকর্ম অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল না। উচ্চাভিলাষী মাত্র কয়েকজন লোক এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। জরুরি অবস্থা সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রী সব সমস্যার সমাধানে সবাইকে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। ৩ মাস শো হয়নি, এর মধ্যেই জনগণের প্রায় সকল আশাই দুরাশা ও হতাশায় পরিণত হয়েছে। ২৯শে ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে দেশ সংকটমুক্ত হয়নি, বরং আরো গভীর সংকটের বেড়াজালে আবদ্ধ হয়েছে। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। বেগম জিয়ার ভাষণ শেষে সমাপনী ভাষণ দেবেন সংসদ নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ডের পর পলাতক বিডিআর সদস্যদের ধরিয়ে দিতে জন প্রতি ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস ঘটনার সাথে জড়িত যেসব বিডিআর সদস্য এখনো পলাতক রয়েছে তাদেরকে নিকটস্থ থানায় বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দিলে নগদ ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে তথ্য ও প্রদানকারীর নাম এবং পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী অর্থ বছরে খরচের ব্যাপারে মন্ত্রণালয়গুলোকে সংযমী হবার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। আজ কয়েকটি মন্ত্রণালয়গুলোর সঙ্গে প্রাক বাজেট বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে আগামী বছর ১২টি মন্ত্রণালয়কে মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত হয়। মিরাজ আহমেদ চৌধুরী রিপোর্ট।
সরকারের 20টি মন্ত্রণালয় ও বিভাগ নিজেরাই নিজেদের বাজেট তৈরি ও বাস্তবায়ন করে। আগামী বছর শিল্প, শ্রম, প্রবাসী কল্যাণ, ক্রীড়া ও পাট বস্ত্র সহ আরও 12টি মন্ত্রণালয় ও বিভাগকে এর আওতায় আনা হবে। অর্থমন্ত্রী মনে করেন, মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আসলে এসব দফতরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। একই সাথে মন্দার কথা মাথায় রেখে মন্ত্রণালয়গুলোকে খরচও কমাতে বলেছেন অর্থমন্ত্রী। কৃষ্টতা সাধনের প্রচেষ্টা রাখতে হবে, কারণ আগামী বছরে যেসব দাবি আছে, খরচের দাবি, সেগুলো অনেক বড়। না কালকেও বলেছি, আজকেও বলছি যে কতগুলো খাতে বিশেষ ব্যবস্থা রাখতে হবে, বিশেষ বরাদ্দের প্রয়োজন। ঠিক তেমনি আমাদের ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার সেগুলো সম্বন্ধেও দেখাতে হবে যে আমরা কিছু কাজ করছি, এগিয়ে যাচ্ছি। এই বাজেট তৈরিতে অন্যতম প্রধান ভূমিকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের। আর বাজেট তৈরির কাজ যখন মাঝপথে, তখনই রদবদল হলো এই পদে। হঠাৎ এই পরিবর্তনে বাজেটের উপর কোনো প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। না, ওনার ফার্স্ট রাউন্ড আলোচনা হয়ে গেছে, তার কিও আছে, প্রতিবেদনও রয়েছে। তবে এটা তো বুঝতেই পারছেন যে বাজেটের মাত্র 1.5 মাস বাকি। উনি যেরকম ভাবে প্রস্তুত ছিলেন, নতুন জনের পক্ষে সেটা সম্ভব হবে না। তবে একমাত্র ভরসার জায়গা হলো যে আমাদের বোর্ডটা অনেক বড়, অনেক লোকজন তার মধ্যে আছেন, এবং আমার ব্যক্তিগত সুবিধা হয়েছে যে আমি তো প্রায় 2.5 মাস পেয়েছি। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ মঙ্গলবার অফিস করেছেন পূর্ত মন্ত্রণালয়ে। তবে সকালেই তিনি অর্থমন্ত্রীর সাথে দেখা করে নতুন দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা নেন। বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। মিরাজ আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব মন্দার কারণে সংকটে পড়া শিল্পোদ্যোক্তারা এককালীন টাকা না দিয়ে খেলাপি ঋণ নবায়ন করতে পারবেন। একই সাথে ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণের ওপর বছরে শতকরা 13% বেশি সুদ নিতে পারবে না কোনো ব্যাংকই। আজ সরকারি বেসরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সাথে গভর্নরের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জুলফিকার আলীর রিপোর্ট। বিশ্ব মন্দার কারণে বিশ্ব অর্থনৈতিক পরাশক্তি আমেরিকায় বেকারত্বের হার এরই মধ্যে উঠে গেছে শতকরা 8.5%। একই দশা চলছে শিল্পোন্নত ইউরোপের দেশেও। এ কারণে ওইসব দেশের সাধারণ মানুষ ব্যয় কমিয়ে দেয় বাংলাদেশের রপ্তানি খাত এখন হুমকির মুখে। এ অবস্থায় রপ্তানিকারকদের সুরক্ষা দিতে কি করা যায় তা ঠিক করতে গভর্নর বৈঠকে বসেছিলেন সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে। সিদ্ধান্ত হয় এককালীন টাকা না নিয়েই সত্যিকারের ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের খেলাপি ঋণ নবায়নের। একেবারে যেই চাইবে এসে দেবে তা না, ব্যাংকারদের বলছি এই সেক্টরের মধ্যে যারা আসবে, এবং আমরা ব্যাংকার ক্লায়েন্ট রিলেশনশিপের ভিতরে ওটা রিশিডিউলিং করবে। আমরা 6 মাস পর্যন্ত সময় দিয়েছি। 6 মাসের জন্য যে সিআইবি স্থগিত হয়েছে, আমি মনে করি যে এটা একটি বিজনেসের পর একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং আমাদের ক্যাপিটাল ইনফ্লোটা থাকবে। আসলে অর্থনৈতিক মন্দায় একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে এই শিল্পের জন্য। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত হলো ভোক্তা আর ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদের হার হবে শতকরা 13%। তবে ব্যাংকের প্রধান নির্বাহীরা বলছেন, আমানতের সুদের হার না কমিয়ে কেবল ঋণের সুদ কমিয়ে আনা বেশ কঠিন। আমানত যদি একমাত্র আর মেজরিটি কম্পোনেন্ট র মেটেরিয়াল হয়, সেই র মেটেরিয়াল দাম না কমলে আপনার ফিনিশ প্রোডাক্টের দামটা কিভাবে কমবে? সো অটোমেটিকলি আমরা একটা ডিসকাশন করেছি, এটা আমাদের মধ্যে একটা আসবে যে ডিপোজিটের দাম কমতে হবে। তার মানে আমানতের সুদ কমানোর পরই হয়তো কমানো হবে ঋণের সুদ। জুলফিকার আলী, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সীমার অতিরিক্ত ব্যয় করেছেন এমন প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। অনিয়ম প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারাবেন অভিযুক্ত প্রার্থী। সুলতানা রহমানের রিপোর্ট। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ 15 লাখ টাকা খরচ করতে পারেন। অন্তত কাগজপত্রে সেই সীমার মধ্যে রেখেই 1156 জন প্রার্থী হিসেব দাখিল করেছেন কমিশনে। তা যাচাইয়ের জন্য শিগগিরই একটি সিএ ফার্ম নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যে যারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছেন, আমরা এই স্টেটমেন্টগুলো
অ্যাকাউন্টেন্সিতে যারা খুব পারদর্শী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোনো ফার্ম দিয়ে এগুলোকে আমরা যাচাই বাছাই করব। তাদের প্রত্যেকের টিন নাম্বার এবং ওইখানে যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছেন টিন দিতে গিয়ে মানে ইনকাম ট্যাক্সে, সেই স্টেটমেন্টটা তারা আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছেন এবং যেগুলো দিয়েছেন বিশদভাবে এগুলো সব মিলিয়ে দেখার জন্য যে ওগুলো টেলি করে কিনা। এদিকে বিজয়ী প্রার্থীদের 87 ভাগই ব্যয় সীমা লঙ্ঘন করেছেন। টিআইবির এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি, তবে বলেছেন